আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচটি আমাদের অনেক প্রত্যাশিত ম্যাচ ছিল, আমাদের অনেক আশা জায়গা নিয়ে একটা অপেক্ষা ছিল। সেই অপেক্ষার সমাপ্তিটি 2-1 গোলের যে হারটি সেটির মাধ্যমে হয়েছে। তবে মাঠের যে পারফরমেন্সটি সেটিতে আমরা সবাই খুশি বলা যায়। প্লেয়াররা চেষ্টা করেছে একদম শেষ সেকেন্ড পর্যন্ত আক্রমণ জারি রেখেছিল জয়টি নেওয়ার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য। সেখানে শেষ ভাগে এসে নিজেদের ভাগ্য সহায় হয়নি বলে দুটি জোরালো আক্রমণ যেগুলো গোলে পরিণত হয়নি। আর সেই দুটি আক্রমণের আগেই রেফারির একটি খুব বাজে একটি সিদ্ধান্ত, যেটির কারণে বাংলাদেশ একটি নিশ্চিত পেনাল্টি থেকে গোল বঞ্চিত হয়েছে বাংলাদেশ। আর সেই পেনাল্টি সম্পর্কে যখন বাংলাদেশের হেড কোচ হাবিয়ার কাবরেরাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি মনে করেন, তিনি বলেছিলেন আমি ভালোভাবে লক্ষ্য করিনি, তবে যেটুকু শুনেছি এটি পেনাল্টি ছিল। অর্থাৎ তিনি নিশ্চিতভাবে জানেন না, তিনি ম্যাচও ছিলেন না, হয়তোবা তিনি কী ভাবছিলেন আমি আসলে ঠিক জানি না। একজন কোচ, যেখানে একজন ফুটবল কোচের দায়িত্ব হচ্ছে একদম 12 ম্যানের মতোই, তিনি মাঠে নেই, তারপর তিনি মাঠে আছেন। তিনি অনেক ইনস্ট্যান্ট সিদ্ধান্ত তিনি খেলার মাঝেও তিনি দিতে পারেন। প্লেয়ার সুইচ করা বা প্লেয়ারকে আক্রমণে পাঠানো, ডিফেন্স থেকে যারা ফুল ব্যাক থেকে আক্রমণ ব্যাকে পাঠানো, এইসব বিষয়গুলো তিনি হাতের ইশারায় বা চিৎকার করে তিনি বলে সিদ্ধান্ত নিতে পারেন। সেই জায়গাটিতে বাংলাদেশের কোচের বক্তব্য ছিল হয়তো বা এটি পেনাল্টি ছিল। অর্থাৎ তিনি দেখেননি, যেখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছিল, সবাই বলা বলি করছিল, ধারাভাষ্যকার স্পষ্ট বলছিল যে এটি পেনাল্টি ছিল। সেখানে হাবিয়ার কাবরেরা জানান না আসলে কি পেনাল্টি ছিল কিনা, অর্থাৎ তিনি ম্যাচে ছিলেন না। তো হাবিয়ার কাবরেরার প্রশ্নেই আসি, কারণ যখন বাফুফে বাংলাদেশ দলকে পরিণত করছিল, ভালো ভালো প্লেয়ার নিয়ে আসছিল, তখন এই হাবিয়ার কাবরেরাকে নিয়ে আমাদের কথা বলা হচ্ছিল যে তিনি কি বাংলাদেশ দলে কন্টিনিউ করতে পারবেন কিনা, বাংলাদেশের সাথে কন্টিনিউ করতে পারবেন কিনা পরবর্তী যে ম্যাচগুলো সেখান থেকে জানা যাবে। এটি স্পষ্ট হয়ে গেছে আসলে তিনি কি পারবেন কি পারবেন না। বাংলাদেশ দল এখন অনেকটা পরিণত দল, অনেক স্ট্রং একটা মিডফিল্ড বাংলাদেশের রয়েছে। হ্যাঁ, আমাদের নাম্বার 9 নেই, আমাদের ভালো স্কোরার নেই। সেই জায়গাটিতে তিনি গত ম্যাচে ভুটানের বিপক্ষে রাকিবকে খেলিয়েছিলেন, সেখানে রাকিবের কাছ থেকে যে প্রত্যাশিত ফলাফল সেটি আমরা প্রথম ম্যাচে পাইনি। তখনই কিন্তু আলোচনা হচ্ছিল রাকিব রাইট ব্যাক হিসেবে অসাধারণ একজন প্লেয়ার, তার অনেক ভালো স্পিড রয়েছে, অনেক ভালো স্কিল রয়েছে, তাকে এই ম্যাচে রাইট উইং ব্যাকে খেলানো যেতে পারে। কিন্তু গতকালকের ম্যাচে তাকে সেখানে খেলানো হয়নি, তাকে স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছিল। তো সেই জায়গাটি থেকে আমরা যখন দেখেছি ম্যাচের একটা ক্রুশিয়াল মুহূর্তে, যখন বাংলাদেশ 2-0 গোলে হেরে যাবে এমন একটি মুহূর্ত ক্রিয়েট হয়েছিল, সেই জায়গাটিতে হামজা চৌধুরী একটা থ্রু বল থেকে গোল করে বাংলাদেশকে গোল এনে দিয়েছিল রাকিব হোসেন। তো রাকিব হোসেনকে এর পরবর্তীতে আবার কি করলো, যখন গত ম্যাচ থেকে যে জায়গাটিতে আলোচনা হচ্ছিল যে রাকিবকে রাইট উইং ব্যাকে খেলানো প্রয়োজন, সেখানে তিনি স্ট্রাইকারে খেলিয়েছেন। যখন স্ট্রাইকারে খেলার পর একটি গোল করে যখন রাকিব ভালো একটি কনফিডেন্সে রয়েছে, তার নিজের উপরে একটা আত্মবিশ্বাস এসেছে, তখন তাকে রাইট ব্যাকে নিয়ে গিয়ে আলামিনকে রাখা হলো। যখন বাংলাদেশের গোল প্রয়োজন, বাংলাদেশ কিন্তু শুরু থেকে আক্রমণাত্মক খেলছিল। তো এই আক্রমণের ধারাটা সেটি ধরে রাখতে হলে অবশ্যই আমাদেরকে গোলই প্রয়োজন। ড্র করতে হলেও, জয় পেতে হলেও আমাদের গোলই প্রয়োজন ছিল। সেই জায়গাটি থেকে আলামিনকে নিয়ে আসার পরে রাকিবকে রাইট উইং ব্যাকে নিয়ে আসা হলো। যখন রাকিব গোল করে তার কনফিডেন্স বৃদ্ধি করেছিল। এমনও তো হতে পারতো রাকিব আলামিন দুজনকে স্ট্রাইকে রাখলো, কারণ অন্য সাবিন যে প্লেয়ারটি ছিল শাহরিয়ার ইমন কিন্তু এর আগে আমরা মোহামেডানের ম্যাচও দেখেছিলাম। এর আগে আমি আমার একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, সাবিন হিসেবে এসে ম্যাচে ভালো একটি ইম্প্যাক্ট নিয়ে এসেছিল। গতকালকে বাংলাদেশের ম্যাচে ভালো একটি ইম্প্যাক্ট শাহরিয়ার ইমন নিয়ে এসেছিল, কিন্তু তার ইম্প্যাক্টগুলো কাজে লাগেনি, কারণ সে স্ট্রাইকে বরাবর পজিশনে প্লেয়ার পায়নি। কারণ আমাদের স্ট্রাইকার একজনই ছিল, আলামিনকে নামানো হয়েছিল, আলামিনকে রাখা হয়েছিল এবং রাকিবকে পেছনে নিয়ে আসা হয়েছিল। তো সেই কারণে ওই সময় যদি আমাদের দুজন স্ট্রাইকার থাকতো বা আমাদের অ্যাটাকিং যে মুডটি সেটি যদি আরও বৃদ্ধি করে দুজন স্ট্রাইকার রাখতো, তখন কিন্তু ডি বক্সে প্লেয়ার থাকতো, শাহরিয়ার ইমনের যে আক্রমণগুলো সেগুলো কিন্তু ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কোচের যে সিদ্ধান্তটি, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত, সেটি বাংলাদেশকে ভুল পথে নিয়ে গিয়েছিল। অনেক কিছু আলোচনা করার ইচ্ছে ছিল, তবে হাবিয়ার কাবরেরার যে বক্তব্য শুনেছি সেটি দেখে আসলে হাবিয়ার কাবরেরার বাংলাদেশের ভবিষ্যৎ আমি আর দেখতে পাচ্ছি না বা দেখতে চাইছিও না। আবারও বলছি, একজন ফুটবল কোচ যিনি সাইডলাইনের পাশে থাকেন, ডাগ আউটে থাকেন, তিনি কিন্তু 12 ম্যান হিসেবে কিন্তু একটি দলের ভিতরে থাকেন। তিনি ইনস্ট্যান্ট দলের ফরমেশন চেঞ্জ করতে পারেন, আক্রমণ ধারা চেঞ্জ করতে পারেন, এগুলো করে দলের একটা ইম্প্যাক্ট নিয়ে আসতে পারেন। তবে সেই জায়গাটি থেকে হাবিয়ার কাবরেরা তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। প্লেয়ারের যে পারফরমেন্স তিনি সেটি তুলে আনতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সেখানে তার ভবিষ্যৎ বাংলাদেশ দলের সাথে অন্তত আর আমি দেখতে চাইছি না। জানি না বাফুফে কী সিদ্ধান্ত নিচ্ছে, বাবা কী ভাবছে, যদিও তার যেই চুক্তির মেয়াদ সেটি এই বছরটি এবং সামনের বছর আরও কিছু মাসও রয়ে গিয়েছে।
কিন্তু সেই জায়গাটিতে বাংলাদেশকে যদি এই যে এশিয়ান কোয়ালিফাইংয়ের যে ম্যাচগুলো, কারণ তার যে চুক্তির মেয়াদ, এই চুক্তির মেয়াদের মধ্যে কিন্তু এই ম্যাচগুলো রয়েছে, তাকে নিয়ে ভাবতে হবে। কারণ আমাদের ভালো ভালো প্লেয়ার রয়েছে, ভালো ভালো প্লেয়ারের যে সুপ্ত প্রতিভা, তাদের যে পারফরমেন্স স্কিল, সেগুলো ব্যবহার করতে হলে আমাদের ভালো একজন হাই প্রোফাইল একজন কোচ আমাদের খুব প্রয়োজন।